এই একটা মাস ১.৫ মাস ফুটবল নিয়ে আমরা আলোচনা করছি। ছোটবেলা থেকে মারাদোনার খেলা দেখে বড় হয়েছি। মারাদোনার ওয়ার্ল্ড কাপ দেখেছি। আর্জেন্টিনা আর ইজিপ্টের মধ্যে যে খেলা হয়েছে, আমার তো একদম দম বন্ধ হয়ে গেছে। তখন ২ গোলে হারছিল। ফুটবল খেলোয়াড় এবং প্রিয় দল এই মুহূর্তে? প্রিয় দল আর্জেন্টিনা, আর অবশ্যই মেসি। আর ফাইনাল খেলবে ফ্রান্স আর আর্জেন্টিনা। আবার গত ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্টই দুইটা ফাইনাল খেলবে। মাঠমুখী হন, মাঠে ফিরে আসুন এবং আপনার কাজকর্ম করতে, পড়াশোনা করতে সব এগিয়ে যাবেন। নমস্কার সম্মানিত দর্শকগণ, আপনারা যারা ফুটবল প্রেমী রয়েছেন তাদের জন্য আজকের এই সাক্ষাৎকার। আপনারা সবাই জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ শুরু হয়েছে এবং চলছে। তো এই যে ফুটবল বিশ্বকাপ, এটা একটা উৎসবের মতো। তো আজকের এই সাক্ষাৎকার সকল ফুটবল প্রেমীদের জন্য। আমার সাথে উপস্থিত আছেন ডিএসএ শ্রীউমির জয়েন্ট সেক্রেটারি, এক্স ফুটবলার তথা একজন ফুটবল রেফারি, স্বনামধন্য রেফারি মৃণালকান্তি দাস মহাশয়। আজকের এই সাক্ষাৎকারে ওনার সাথে আমরা কথা বলবো ফুটবল বিশ্বকাপ নিয়ে এবং ফুটবলের বিভিন্ন দিক নিয়ে। আসুন আমরা ভিডিওটি আরম্ভ করি। নমস্কার। নমস্কার। তো ফুটবল বিশ্বকাপ চলছে, এই উপলক্ষেই আমি আপনার কাছে এসেছি ফুটবল বিশ্বকাপ তথা ফুটবল নিয়ে বিভিন্ন জিনিস জানার জন্য। তো কেমন আছেন আপনি? একদম ভালো এবং খুব খুব ভালো আছি, কারণ বিশ্বকাপ চলছে আরো। সেই জন্য আমরা মানে ফুটবল নিয়ে এই একটা মাস ১.৫ মাস ফুটবল নিয়ে আমরা আলোচনা করছি। সব খেলোয়াড়রা এবং প্রাক্তন খেলোয়াড়রা মিলে আমরা সবসময় কথা হয়। রাত্রে আমরা যে সময় খেলা দেখি তখনও ফোনে কথা হয়। খুব ভালো আছি। আচ্ছা, তো এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬, এটা নিয়ে আমার দর্শকদের কিছু বলুন আপনি। এবারে বিশ্বকাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ যে চলছে, এবারে একটু ব্যতিক্রম রয়েছে অন্যান্যবার তুলনায়। কারণ এবার ৪৮টি দল অংশগ্রহণ করেছে। তার মধ্যে নতুন নতুন কয়েকটা টিম প্রথমবারের মতন বিশ্বকাপ খেলছে। যাই হোক, এবারে যে বিশ্বকাপ ৩টি দেশে পরিচালনা করছেন, ইউএসএ, মেক্সিকো এবং কানাডা। আমি একটা জিনিস লক্ষ্য করেছি এবার বিশ্বকাপে, নতুন যেগুলো টিম এসছে খুব ভালো 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 মানের ফুটবল খেললো ওরা গ্রুপ লিগে। যদি ওরা পেরোতে পারেনি সেকেন্ড রাউন্ডে, কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে। আর নতুন পুরোনো টিমগুলো তো আছেই ভালো। এর মধ্যে বেরিয়ে গেলে দেখুন, জার্মান একটা ফেভারিট টিম ছিল, জার্মান, পর্তুগাল, তারপর ব্রাজিল, এগুলো ওই সেকেন্ড রাউন্ড থেকে, নকআউট পর্ব থেকে সরে গেছে। আমি একটা জিনিস দেখেছি আর্জেন্টিনার ব্যাপারে যে ওয়ার্ল্ড বেসিসে যে মানে পরিচিত আর্জেন্টিনার খেলোয়াড়দের এবং টিমের, এটা আমি অ্যাকচুয়ালি আর্জেন্টিনার সাপোর্টার। কারণ আমি যখন ছোটবেলা থেকে মারাদোনার খেলা দেখে বড় হয়েছি, মারাদোনার ওয়ার্ল্ড কাপ দেখেছি। এই 86, বিশেষ করে 86 ওয়ার্ল্ড কাপ, মেক্সিকো 86 থেকে তখন আমি ধরুন ১৫-১৬ বছর, তখন থেকে আমরা আগে থেকে ফুটবল খেলি। তখন থেকে মানে ওই মারাদোনায় মানে ফুটবল, এই সিজন আর্জেন্টিনা থেকে আমি বিশেষ করে খেলা আর্জেন্টিনা সাপোর্টার। এবার ওয়ার্ল্ড কাপ খুব ভালো লাগছে। এবারে যে নতুন কিছু নিয়ম আছে, ফিফা যে নিয়ম করেছে, তাও আমার খুব ভালো লেগেছে। যেমন থ্রোয়িং এ ফার্স্ট 5 সেকেন্ডের ভিতরে দিতে হবে। আচ্ছা, এই গোল কিক মারার সময় 8 সেকেন্ডের ভিতরে দিতে হবে। আচ্ছা, রেস্ট্রিকশন দিয়েছে, খুব ভালো করেছে। সেই জন্য আরো ফার্স্ট ফুটবল খেলছে। এখন যা মানে ফুটবল খেলছে এবার দেখতে পাচ্ছি ফার্স্ট অ্যান্ড টাফ মানে ফুটবল খেলা হচ্ছে। খুব ভালো লাগছে এখন পর্যন্ত। আচ্ছা, আপনি নিশ্চয় ফুটবল খেলা দেখছেন এবারে বিশ্বকাপ। তো এখনো পর্যন্ত যে খেলাগুলো হয়েছে, এর মধ্যে সবচাইতে কোন দলের ম্যাচটি আপনাকে মুগ্ধ করেছে? গত পরশুদিন যে আর্জেন্টিনা আর ইজিপ্টের মধ্যে যে খেলা হয়েছে, ওই দিন তো আমার মানে কি বলবো, 69-79
মিনিট পর্যন্ত আমার তো একদম দম বন্ধ হয়ে গেছে, তখন 2 গোলে হারছিল। আমার আমার বন্ধুরা, আমার সতীর্থরা, আমার এই ডিএস এর মেম্বাররা ফোন করছিল, মৃণালদা কি হলো, তোমার আর্জেন্টিনা, আমাদের আর্জেন্টিনা, তোমার আর্জেন্টিনা, এই কি হেরে যাবে নাকি? আমি বললাম দেখ, এখনো খেলা রয়েছে, অনেক সময় রয়েছে। 79 মিনিট ছিল, তখন আরো আরো এক্সট্রা ইঞ্জুরি টাইম নিয়ে আরো তো 15-16 মিনিট তো হবেই। খেলা জিতবে 100%। কি বলো, তুমি জিতবে নাকি? মানে এভাবে আমার আমার আত্মবিশ্বাস ছিল যে জিতবে খেলা। তারপরে তো আপনার সবাই দেখলাম যে কিভাবে আর্জেন্টিনা ঘুরে দাঁড়ালো, কিভাবে 12-13 মিনিটের মধ্যে 3টি গোল তুলে নিল এবং জয় তুলে নিল। এই খেলাটা আমার খুব, মানে খুব কষ্টে কেটেছে। তারপর আমি খেলার পর ঘুমোতে পারিনি, আমি আনন্দে, আমার ঘুম হয়নি, পরের 2 ঘন্টা আমার ঘুম হয়নি। বেশ একটা শ্বাসরুদ্ধ শ্বাসরুদ্ধ হয়েছে, একেবারে টান টান একদম উত্তেজনা। টান টান উত্তেজনা। যাই হোক, তো আপনি যদিও বলেছেন, আবারও জানতে চাইবো আপনার প্রিয় খেলোয়াড়, ফুটবল খেলোয়াড় এবং প্রিয় দল এই মুহূর্তে। এই মুহূর্তে প্রিয় দল আর্জেন্টিনা, আর অবশ্যই মেসি, লিওনেল মেসি। আচ্ছা, আপনি এবারের বিশ্বকাপ জয়ী হিসাবে কোন দলকে দেখতে চাইছেন? আপনার কথায় যেহেতু উঠেই এসেছে, নিশ্চয়ই আর্জেন্টিনা। হ্যাঁ, এবার আমি আমি বলতে চাই, সেমিফাইনাল খেলবে, ফার্স্ট সেমিফাইনাল খেলবে ফ্রান্স এবং ইংল্যান্ড। সেকেন্ড সেমিফাইনাল খেলবে আর্জেন্টিনা এবং স্পেন। আমার আমার মতে সেমিফাইনালের কথা বললাম। আচ্ছা, আর ফাইনাল খেলবে ফ্রান্স আর আর্জেন্টিনা। আবার গত ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্টই 2 দল ফাইনাল খেলবে এবং আর্জেন্টিনা জয়লাভ করবে। আপনি বলতে চাইছেন যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওরা তাদের শিরোপা ধরে রাখতে রাখবেন। সক্ষম হবে। হুম, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আমরা সবাই চাই আবারও আর্জেন্টিনা জিতুক। তো আপনার খেলোয়াড় জীবনে বা ছোটবেলায় যদি একটু ফিরে যাই, তখনকার সময়ে এই যে ফুটবল বিশ্বকাপ, সেটার আনন্দ বা উন্মাদনা কিরকম ছিল? এখন দেখুন, এখন থেকে তখন যা আনন্দ ছিল, এইটা কখনো পাওয়া যাবে না। এইটা কখনো ভোলার নয় সবার বেলায়। আমরা যখন খেলা দেখতাম, বিশ্বকাপ দেখতাম বা অন্যান্য বড় টুর্নামেন্ট দেখতাম, ইউরোপিয়ান কাপ বা কোপা আমেরিকা যখন দেখতাম, আমরা আমাদের বাড়িতে তখন টিভি ছিল না। 84, 85 কথা বলছি, আচ্ছা, তখন 86। আমি অন্য আমাদের পাড়ার, আমার পাশের বাড়ি 2 বর্ষ পর, মানে আমার দাদার বাড়িতে গিয়ে আমরা খেলা দেখতাম রাত জেগে। আমরা সবাই মিলে দেখতাম, যে আনন্দ, সবাই মিলে রাত জেগে দেখতাম। এই 86 আমি ওয়ার্ল্ড কাপ বলছি, আমরা পুরো রাত জেগে ওই অন্যের বাড়িতেই দেখেছি। ওইটা যে আনন্দ, সবাই মিলে, পাড়ার সবাই মিলে একসাথে হয়ে, এমনি উঠানোর মধ্যে টিভি লাগিয়ে, বাইরে টিভি এনে উঠানোর মধ্যে সবাই করে, যা আনন্দ, এখন সেই আনন্দ নেই। কারণও হয়েছে, কারণও এখন তো সোশ্যাল মিডিয়ার জমানা। সবাই খেলা দেখছে, কিন্তু যার মোবাইলে দেখছে, টিভিতে দেখছে, তার ঘরে ঘরে বসে দেখছে, কিন্তু দেখছে না, কিন্তু আগের আনন্দটা নেই। সেই প্রশ্নের সুর ধরে আরো একটি প্রশ্ন আমি করব। সেটা হলো, এখনের সময় ফুটবলের যেটা আনন্দ, বিশ্বকাপের আনন্দ কি কিছুটা কমেছে আপনার মতে? হ্যাঁ, অবশ্যই কমেছে। কারণ কারণ দেখুন, আমরা সবাই দেখছে, অথচ মানে আমরা যে আগের যে আগের যে মানে আমরা যে আমাদের এটার মধ্যে একটু আমি অন্য দিকে চলে যাই। আমরা আগের, ধরো আগের ভাই বোনরা, আমার ভাই বোন, আমরা 6 ভাই 6 বোন ছিলাম। এর মধ্যে আমরা 5 জনই আমরা খেলা দেখতাম একসাথে বসে। এখন এখন এখনের মানে এই পরিস্থিতিতে এখন সবার ছেলে মেয়েদের, সবাই গার্জিয়ানের মানে দুটো একটা সন্তান। তাই এই 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 ফেসিলিটি, আমরা যে ফেসিলিটিটা পেয়েছি, এটা লোকে মিল খাচ্ছে না। মানে এইভাবে ওরা একভাবে হয়ে এরকম খেলা দেখার সুযোগ পাচ্ছে না। বাচ্চারা এখন, মা বাবা বাচ্চার জন্য খেলা দেখছে না, কত এই বাচ্চাকেও অত ইন্টারেস্ট দিচ্ছে না মা বাবায়, কারণ রাজ্যে কোনো কষ্ট হয়ে যাবে। আমরা তখন কিন্তু আমরা ভাই বোনটা বেশি ছিলাম, সবাই একসাথে দেখতাম। সেটার দিক থেকে একটু আমরা, সেটার দিক দিয়ে দেখলে এটা একটু কমেছে। এবার আপনার খেলোয়াড় জীবনে একটু ফিরে যেতে চাই। তো ফুটবলের সাথে আপনার পরিচয় কিভাবে এবং কোন পর্যায় পর্যন্ত আপনি খেলেছেন?
আমি ছোটবেলা থেকে 12-13 বছর থেকে আমি ফুটবল খেলছি। যখন আমি পাবলিক স্কুলে পড়তাম, আচ্ছা। পাবলিক স্কুলের আমরা যখন পাবলিক স্কুলের মাঠে, আমার পাবলিক স্কুলের ওই পারে আমার সুভাষনগর বাসা। পাবলিক স্কুলটার ওই পিঠে আমার বাসার আমার বাড়ির থেকে মাঠটা দেখা যায়। এই অনুযায়ী আমি পাবলিক স্কুলের মাঠে আমরা খুব খেলাধুলা করতাম, সবাই পাড়ার সবাই। তাই আমি পাবলিক স্কুল যখন পড়াশোনা করতাম তখন আমাদের টিচার বা আমাদের সতীশচন্দ্র দাস, আমাদের গ্রেট খেলোয়াড় আমাদের শহরের, আপনারা নিশ্চয়ই জানেন, ইন্ডিয়া প্লেয়ার সতীশচন্দ্র দাস, স্বর্গীয় সতীশচন্দ্র দাস। উনি আমার পাবলিক স্কুলের মাঠে খেলা প্র্যাকটিস করছিলাম দেখেছিল। উনি এসে বললেন, ওই কালকে থেকে সকালে আসবি গভর্নমেন্ট স্কুলের মাঠে, গভর্নমেন্ট স্কুল মাঠে তুমি খেলবে। এই তখন ওই যে সতীশ স্যারে যে আমাকে বলেছিল গভর্নমেন্ট স্কুল মাঠে, ওই তারপর দিনে আমি এসেছিলাম। ওই প্রথমেই আমাদের এই সরকারি স্কুলের মাঠে, আমাদের ডিএসএল মাঠে ওই ওই সময় আসা। ওই থেকে আমি মানে ইন্টারেস্টটা বেশি পেয়েছি। পাবলিক স্কুলে আমি তো পাবলিক স্কুলে টুর্নামেন্ট খেলতাম। তখন এ ডিভিশন বি ডিভিশন ছিল স্কুল লিগেই। আমি ডাইরেক্ট এ ডিভিশনের চান্স পেয়ে গেলাম। আচ্ছা। আমাকে পছন্দ হলো, আমার স্যারে বললো তুমি এ ডিভিশন খেলবে, মানে ডিভিশনটা একটু গ্রেডটা উপরে ছিল। এতে ওই থেকে আমার খেলোয়াড় জীবনে শুরু। পাবলিক স্কুল হয়ে অনেক টুর্নামেন্ট খেলেছি, ইন্টার ইন্টার স্কুল সামান টুর্নামেন্ট, উইন্টার টুর্নামেন্ট। বাইরে আমরা পাবলিক স্কুল হয়ে আমরা বাইরে খেলে ইসে টুর্নামেন্ট, এই অনেক টুর্নামেন্ট খেলতে যেতাম। ডাইরেক্টর স্পোর্টসের আন্ডারে খেলা হতো। আমরা চ্যাম্পিয়নই হতাম, প্রত্যেকবার চ্যাম্পিয়ন হতাম। পাবলিক স্কুল মানে ফুটবলের চ্যাম্পিয়ন। আচ্ছা। আমরা এই খেলতাম। তারপর তো আমি ক্লাবে আমার স্পোর্টিং ইস্টার্ন স্পোর্টস আমার প্রথম অফার দিল। ইস্টার্ন স্পোর্টসে আমি খেললাম প্রথম 86-এ। ইস্টার্ন স্পোর্টসে হয়েই প্রথম গেলাম আমি ইনভাইটেশন টুর্নামেন্ট খেলতে বুঝাই। ওইখান থেকে এসে আমি পরের বছর ওএমসিতে খেললাম। ওই থেকে শুরু আমার খেলার জীবনে। কয়েকবার সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র ইন্টারেস্টে খেলেছি। তারপরে আগে ইন্টার ডিস্ট্রিক্ট থেকে, সিনিয়র ইন্টারেস্ট থেকে সন্তোষ ট্রফির জন্য আচ্ছা। ট্রায়াল হতো, মানে অল আসাম আচ্ছা। ট্রায়াল করে সন্তোষ ট্রফি টিম বানাতো আর। আচ্ছা। এই অনুযায়ী আমিও গিয়েছিলাম। 92 আমি চান্স পেলাম 92-তে। তারপর 95 আমরা সন্তোষ ট্রফি খেললাম আসাম হয়ে। তারপর আমার ওই সন্তোষ ট্রফি থেকে আমার সিলেকশন করলো মহারানা অ্যাথলেটিক ক্লাব গুয়াহাটি। আচ্ছা। ওই মহারানা অ্যাথলেটিক ক্লাবে আমি খেললাম 4-5 বছর। ওই মহারানা অ্যাথলেটিক ক্লাবে খেলার সময় আসামের যত ইনভাইটেশন টুর্নামেন্ট আছে, বর্ধলি ট্রফি, আসাম ক্লাব কাপ, প্রথম আমরা ওই মহারানা ক্লাব হয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আসাম ক্লাব প্রথম ফার্স্ট আসাম ক্লাব। বর্ধলি ট্রফি খেলেছি আমরা। আমি 3বার খেলেছি বর্ধলি ট্রফি। ইস্টবেঙ্গলের লোকে একবার হারলাম। ইস্টবেঙ্গল লোকে আমার যখন আমি খেললাম ইস্টবেঙ্গলের এগেস্টে, অমিত দাস ছিল এই মিডফিল্ডার, আমি মিডফিল্ডার খেলতাম আর। আচ্ছা। আচ্ছা। অমিত দাস তখন ইস্টবেঙ্গলের মেইন। কোনো মনে আছে আমার, প্রতিদিন এই খবরের কাগজ গুয়াহাটির, পরের দিন ছবি দেখলাম আমি আর অমিত দাসের বল লড়াইতে, মানে বল এয়ারে আছে, আমরা পা দিয়ে, মানে একটা ফটো এসেছিল, আমার ফটো এসেছিল, আমি মেমোরি ফটো এসেছিল, খুব ভালো লেগেছিল। এই বর্ধলি ট্রফি, তারপরে অম্বামেদি, মঙ্গলদৈ, তারপরে এটিপিএ যোরহাট টুর্নামেন্ট, বড় বড় টুর্নামেন্ট, ডুগর শিল্ড তেজপুর, তারপর নলবাড়ি হতো, সামোসা, এরকম অনেক টুর্নামেন্ট খেলেছি, বড় বড় টুর্নামেন্ট খেলেছি। এইভাবে আমি অনেক টুর্নামেন্ট খেলছি। আর এখানে এসেও আমি অনেক টুর্নামেন্ট খেলেছি। এনএম গুপ্ত, আর আগরতলা আমরা ওএনজিসি মিট খেলেছি। অনেক ফুটবল খেলেছি, অনেক চ্যাম্পিয়নশিপ খেলেছেন, অনেক চ্যাম্পিয়নশিপ। তো অনেক ম্যাচ এমন আছে যা আপনার মনে এখনো পর্যন্ত রয়েছে, তো এরকম বা আপনার অর্জন? হ্যাঁ, এইসব ম্যাচ আমার ইস্টবেঙ্গলের লোকে বর্ধলি ট্রফি আমার, যেটা বললাম
আমরা যখন 4-2 যদি যদি হেরেছি, কিন্তু আমার ওইটা আমার 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 কাছে আমি সেরা ম্যাচ ছিল আমার। আপনার জীবনে? হ্যাঁ, আমার জীবনে ভালো খেলেছি এবং আমরা ফাইট করেছি ইস্ট বেঙ্গলের মতন টিমের সাথে। আমাদের মহারানা অ্যাথলেটিক ক্লাব, আমরা 4-2 হেরেছিলাম যদিও, কিন্তু আমরা ভালো খেলেছিলাম। আমার দেখার মধ্যে আমার সেরা ম্যাচ। এরপরে আরেকটা ম্যাচ আমার আছে ডুগরশিল্ডে। ডুগরশিল্ড মানে তেজপুরে হয়, এই পোলো গ্রাউন্ডে। ডুগরশিল্ড এটা মেজর টুর্নামেন্ট, আসামের মেজর টুর্নামেন্ট, অল ইন্ডিয়া ফেডারেশনের আন্ডারে সবগুলো ম্যাচ। ওইটা খেলেছিলাম আমি। এই আমরা খেলেছিলাম মহারানা হয়ে, আমি খেলেছিলাম এগেইনস্ট টিম ছিল এই আমার ওইটা এগেইনস্ট টিমটা আমি ভুলে গেছি, কিন্তু খুব টাফ ছিল আমার আমার জন্য আর কি। খুব ভালো খেলেছিলাম, আমরা জিতেছিলাম যদিও, আমারও 2 গোল ছিল। আচ্ছা, খুব ভালো ছিল। ধন্যবাদ। এবার আপনার খেলোয়াড় জীবন থেকে একটু রেফারিং এর দিকে আমরা আসতে চাই। ফুটবল খেলোয়াড় থেকে ফুটবল রেফারি, এই যাত্রাটা কিরকম ছিল আপনার? কিভাবে এখানে আসা হলো আর কি? অ্যাকচুয়ালি আমাদের এখানে রেফারি যারা করতো, রেফারি যারা করতো, তখনকার আমি 2000 সালে রেফারিতে ঢুকি, তখন আমি প্রায় খেলা ছেড়ে দেওয়ার মতন আর কি। ছেড়ে দেওয়ার মতন 2000 থেকে আমি রেফারি করি। আমাদের এখানে চলছিল রেফারি খেলা ছাড়ার পরে রেফারিতে ঢুকা। আচ্ছা, আমাদের আগের পরম্পরা, মানে আমার সিনিয়র রেফারিরা এরকম করতো, আমিও সেম করেছি। খেলা ছাড়ছি তখন রেফারি করলাম। রেফারি করে আমি সত্যি বলছি, আমি অনেক মানে আনন্দ আনন্দ পেয়েছি এবং এই মানুষের ভালোবাসা পেয়েছি এবং অনেক সুনাম অর্জন করেছি। আমার অনেক পরিচিত বেড়েছে। এটা সত্যি কথা বলতে আমার আমার সবচেয়ে বড় ম্যাচ ছিল এর মধ্যে কোকরাঝারে ডাভারু মুংলং ট্রফি। আচ্ছা, এটা একটা ইনভাইটেশন টুর্নামেন্ট, বড়, কোকরাঝারে প্রত্যেক বছরই হয়। সবচেয়ে বড় ম্যাচ ছিল আমার মোহামেডান এগেস্টে। মোহামেডান ম্যাচ ছিল আমার কাছে। তারপরে অনেক ট্রফি আমি ওই রেফারি করেছি, অনেক বড় বড় টুর্নামেন্ট, বড়সা কাপ চিরাং, আচ্ছা, তারপরে এই অল ইন্ডিয়া পুলিশ মিট দেরগাঁওতে হয়েছিল, ওইখানে ওইখানে রেফারি করেছি আমি। গোয়ার এগেনস্টে অনেক টিম ছিল। তারপর ইন্টার ডিস্ট্রিক্ট তো অনেক আছেই, ইনভাইটেশন আরো অনেকগুলো করেছি, আমার তো মনে পড়ছে না এই মুহূর্তে। অল আসামে অনেক করেছি, ইনভাইটেশন আছে। তারপর ইন্টার ডিস্ট্রিক্ট আছে, আর সাব জুনিয়র, এমনকি রেফারি 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 ইন্সট্রাক্টর এই হয়ে আমি আসাম ফুটবলের এই রেফারি বোর্ডের মেম্বারও ছিলাম, এই সিলেক্টরও ছিলাম আসাম ফুটবলের, এবং গভর্নিং বডির মেম্বার ছিলাম আসাম ফুটবলের। আচ্ছা। তো আপনারা যখন রেফারি হিসাবে একটা ম্যাচ পরিচালনা করেন, তখন এক তো দর্শকের চাপ থাকে, খেলোয়াড়দের একটা চাপ, টিম ম্যানেজমেন্টেরও একটা চাপ থাকে। তো এগুলোকে সামলে আপনারা কিভাবে ম্যাচ পরিচালনা করেন? দেখুন, সুন্দর কোয়েকশন। এই ম্যাচ পরিচালনা করার সময় যখন আমরা রেফারি ড্রেস পরে যখন মাঠে নামি, তখন আমরা একটাই আমাদের ধর্ম, নিউট্রাল থাকা। আমরা দুটো টিম, দুইটা জার্সি কালার আর খেলোয়াড় দুটো, এইটাই আমরা বুঝি। দুই টিমের দুইটা জার্সি কালার, দুই টিমের। আমি টিমও যাই হোক, ইস্ট বেঙ্গল হোক আর মোহনবাগান হোক আর মিজোরাম হোক আর মণিপুরে হোক, দুইটা জার্সি কালার নিশ্চয়ই দুটো কালার, সেটা ভেবে আমরা নামি। তখন আমরা কখনো মানে ভাবি যেন আমরা এটাই আমরা প্রার্থনা করলাম যেন আমরা ম্যাচটা যেন শেষ করে নেমে যেতে পারি। রেফারির সবচেয়ে মূলধন হলো ম্যাচটা শেষ করা, সুষ্ঠুভাবে শেষ করে নামা, এটাই রেফারির মেন চাবিকাঠি, এটাই মেন উদ্দেশ্য আমাদের। আমরা যখনই নামি তো এইভাবেই আমরা, পার্সেন্টেজ তো প্রশ্ন ওঠে না, নিউট্রালি আমরা বাজিয়ে আমরা পরিচালনা করার চেষ্টা করি, ওইভাবে আমরা করে থাকি। আর ওই ক্রাউডেতে তো আমাদের প্রথম একটু অসুবিধা হতো, পরে তো আমরা কোনো ইজি হয়ে গেছে।
আমরা যে সময় আরো অনেক টুর্নামেন্ট করেছি, ক্রাউড আমরা আরেকটা ক্রাউড করতে মনে হচ্ছে হাফলং সিএম কাপ যেটা হয়, হয়তো আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ। আমি 2-3 বার করেছি, আমাদের নাইটে খেলা হতো, আগে করেছি। ক্রাউড মানে কি অনেক, মানে খুব দর্শক হতো, খুব সুন্দর পরিচালনা করেছি। কোনো মানে ভালো লাগতো আর কি, এইভাবে ক্রাউড বেশি থাকলে আরো বেশি ভালো লাগে। আমরা ওইটাই বেশি নিতাম যে না, আমরা আমরা ঠিক থাকবো, 100% দেওয়ার চেষ্টা করবো। কিন্তু ভুল ত্রুটি হতেই পারে মানুষের সাথে, কিন্তু আমরা ওইটাই জানি। আমরা দুইটা টিমের 2 জার্সি কালার, আমরা কে খেলছে না খেলছে আমরা এটা কোনো সময় দেখি না। ওইটাই আমাদের লক্ষ্য, ম্যাচটা সুন্দরভাবে শেষ করাটা। খেলোয়াড় হিসাবে আপনার অনেকগুলো স্মৃতি রয়েছে, তো রেফারি হিসাবে সবচাইতে স্মরণীয় ম্যাচ কোথায় আপনি পরিচালনা করেছেন? ওই যে আমি কোকরাঝারে দেওহারু মারানলং ট্রফিতে, আমি মনে পড়ছে না মোহামেডান আর এগেনস্ট টিমটা কোনটা, একদম ভুলে গেছি, মনে পড়ছে না এই মুহূর্তে। মোহামেডানের কোচ ছিল বিলাল আহমেদ। তখন খেলার শেষে মোহামেডান জিতেছিল 1 গোলে, এটা যতটুকু মনে আছে। মোহামেডানের পরে এই খেলার পরে বিলাল আহমেদ কোচ এসে আমার সাথে হাত মিলিয়ে গেছিল, আমাকে অতটুকু মনে আছে। ওইটা আমার কাছে আমার আমার প্রাপ্তি সবচেয়ে বড় ম্যাচ ছিল আমার কাছে রেফারি হিসাবে। রেফারি হিসেবে। আপনি এতদ অঞ্চলে ম্যাচ পরিচালনা করেন, আমাদের শ্রীভূমি জেলার বিভিন্ন জায়গায় আমি নিজেও দেখেছি আপনাকে ম্যাচ পরিচালনা করতে। তো এতদ অঞ্চলে যখন বা গ্রামাঞ্চলে যেখানেই আমি বলি না কেন, এই ম্যাচ পরিচালনার ক্ষেত্রে একজন রেফারির বড় চ্যালেঞ্জ কি আপনার মতে? কি কি চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় আপনাদের? বড় চ্যালেঞ্জ হচ্ছে দেখুন, এখন এখন যে ম্যাচগুলো হয়, যে গ্রামে গঞ্জে হোক আর আশেপাশে হোক, সব বেশিরভাগ প্লেয়ার হায়ারিং থাকে, বাইরের বাইরে থাকে, বেশিরভাগ হায়ার করে আনে টিমগুলো। হায়ার করতে গেলে সব প্লেয়ারে আমাকে চিনে বা আমি ওদেরকে চিনি। যদিও ওরা তেমন কিছু মানে করে না, মানে ক্লেম করে না। ক্লেম আমার ফল পেলে তো নিশ্চয়ই ক্লেম করবে, তা তো কোনো ব্যাপার না। কিন্তু কিন্তু একটা আমি দেখেছি আমার ক্ষেত্রে, এমন কিছু করে না যেন মানে জোরালো এমন কিছু যেন মানে করবে না, মানে খুব বাজেভাবে এরকম কিছু আমার কোনো করিনি, মানে বাজেভাবে আমার সাথে মিসবিহেভ করেনি। যদিও এরকম হয়েছে, হয়নি না, মানে ওরা আমার ডিসিশনে একটু হয়েছে, সন্তুষ্ট ছিল না। এটাও আমি বুঝিয়ে শুনে বোঝানোর পর লটা যখন অনেকে অনেকে বুঝে না, অনেকে লোর মধ্যে অনেকে বুঝে নেয়, অনেকে বুঝে না। বুঝার পরেও তারা বুঝে নেয়। তাছাড়া আগে ইসে বলে দেয়, টুর্নামেন্ট কমিটি বলে দেয় এই যে ফাইনাল ডিসিশন রেফারি ডিসিশন। আর আরেকটা কথা হলো, ওখান এই যে আশেপাশে যে গ্রামেগঞ্জে খেলা হয়, ওইটাও আমরা আমাদের রেফারি ছাড়াই কিন্তু আমার অনেক ফোন আসে যেমন খেলার পরে, মিনালদা বা স্যার এইভাবে এই হয়েছে কি ডিসিশন হবে, মানে খেলার পরে এটা বলে আর কি। ওরা অনেক প্রায় আসে, টুর্নামেন্ট যখন চলে কোনো একটা কেওস লাগলে, কোনো একটা প্রবলেম হলে স্বাভাবিক, তখন আমি সুন্দরভাবে বলে দিই। ওরা লাউড স্পিকার দেখো, আমরা লাউড স্পিকার দিয়ে খুঁজে নো টিমে আছে কিন্তু সামনে বলে দে, আমি এরকম বলে এই তো ওরা সুন্দরভাবে মেনে নেয়। আমরা তোমরা ল দেখে নেবে, কত নম্বর লতে লেখা আছে, আর এই ডিসিশন। অনেকে তো বুঝে না, আমি বলছি সেটা ওরাও সুন্দর মেনে নেয় আর কি। তো আপনার ম্যাচ পরিচালনা নিয়ে আমরা জানলাম, এবার একটু যুব সমাজের দিকে আসতে চাইছি। তো আমাদের এই জেলা বলুন বা এতদ অঞ্চল বলুন, যুবক যারা আছে, যুবতী যারা আছে, তরুণ তরুণী যারা রয়েছে, তাদের ফুটবলের প্রতি আগ্রহটা কি একটু কম? হ্যাঁ, নিশ্চয়ই কম। এটার মধ্যে কমেরও কারণ আছে। আমাদের এখানে 1 নম্বর দেখুন, ফিল্ডের অভাব। যে কোনো খেলার, যে কোনো কোচিংয়ের, যে কোনো একাডেমির জন্য আলাদা আলাদা ফিল্ড চাই। ফুটবলে যদি হয় এই মাটি ফুটবল হবে, ক্রিকেট যদি হয় এই মাটি ক্রিকেট হবে, ভলিবল হলে এই মাটি ভলিবল হবে।
তবে তবে তো তুমি মাঠটা অ্যাভেলেবল পাবে। আমি প্র্যাকটিস করবো, আমি আজকে 12টার সময় করবো, সাপোজ ফুটবল আমি আজকে 12টার সময় করবো, আমার স্কুল ছুটি হয়েছে বাচ্চাদের নিয়ে, বা বিকেলে করবো, আজকে সকালে স্কুল আছে, বিকেলে করবো। তখন এসে যদি অন্যরা যদি খেলে, নিশ্চয়ই তুমি বাধা দিতে পারবে না। তো এইভাবে হয় না, 1 নম্বর আমাদের প্রবলেমটা বলছি। 2 নম্বর সবচেয়ে বড় কারণ হলো আগের জেনারেশনে, যেমন আমাদের বলে, আমি আগেও বলেছি, আমাদের জেনারেশনের সময় আগে ছিল 7-8টা ভাই বোন, 10টা-12টা ভাই বোন, আমরা 12 জন ভাই বোন। এর মধ্যে 2-3 জন ফুটবল খেলতো ঘরের ফ্যামিলির, প্রত্যেক ফ্যামিলির। তুমি নিশ্চয়ই এরকম দেখেছো সবাই, আমরা যে আগে ফুটবল খেলেছি, বা আগে আমাদের বড়রা যে খেলেছে আমাদের লগে, সব ভাই বোন এরকম। তার জন্য 2-4টা খেলতে আসছে। এখন এখন গার্জিয়ানদের 1-2 সন্তান, ছেলে মেয়ে, কেউ একটা, কেউ 2, 3টে বেশি হলে, দেখুন ওদেরকে কি বানাবে, ওদের ডক্টর বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, না উকিল বানাবে, না খেলোয়াড় বানাবে, এই চিন্তা অনেকে এই লাইনে দিতে চায় না। ফুটবল খেলে নাকি হাত ভেঙে যাবে, পাও ভেঙে যেতে পারে, এটা ওদের চিন্তাধারা আর কি। সেই দিকে একটা ঝুঁকি নেয় না আর কি। মানে ধরুন আমার একটা মেয়ে, ও খেলতে চাই, ও কবে না আমি খেলবো না, ফুটবল খেলবো না, আমি ওইটা খেলবো এরকম এরকম বলে। ক্রিকেট খেলবে, আমি বলছি ঠিক আছে খেলো। মানে ওই আমরা আমার মিসেসও এরকম দিতে চায় না, যদি কিছু হয়ে যায়, ওই একদম যেটা এক সন্তান, ওকে ভালো পড়াশোনা করে করবে। কিন্তু এটা বুঝে না যে ইয়েরা, গার্জিয়ানরা, খেলাধুলা না করলে, সুস্থ যদি না থাকে, একটা মানুষ সুস্থ না থাকলে কিছু করতে পারবে না, ভালো পড়াশোনা করতে পারবে না, সুস্থ যদি না থাকে, ভালো হেলথ যদি না থাকে, সুস্থ যদি না থাকে। এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সুস্থ থাকাটা, আজকালকার দিনে সবচেয়ে বড় আমি মূলধন বলছি, সুস্থ থাকা, এর চেয়ে কিছু নেই। যে এটা যদি খেলাধুলা যদি মাঠে নাই, আজকাল এমনি সবকিছু ভেজাল, খাওয়া দাওয়ার থেকে ভেজাল, যদি এই শরীরচর্চা না করে, না খেলাধুলা না করে, তাহলে সুস্থ কিভাবে থাকবে? আমরা এখনো চালিয়ে যাচ্ছি, যতটুকু পারি আমরা এক্সারসাইজ করে যাচ্ছি। তো অসুবিধার কথা জানলাম, এবার যদি একটু সমাধানের দিকে যাই, ধরুন একটা ছেলে বা একটা মেয়ে বা যুব সমাজের কাছে ফুটবলের যেটা আগ্রহ সেটা বাড়াবো, তো এই ক্ষেত্রে কি কি করণীয় রয়েছে? আমাদের এখানে ইনভাইটেশন টুর্নামেন্ট হতো আগে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, RK জৈন ফুটবল টুর্নামেন্ট। অনেক দিন, 15 দিন, 20 দিন, 20 দিন ধরে, আমরা যে সময় ছোট ছিলাম, আমরা টিন ভাগ করে খেলা হতো, টিকিট দিয়ে খেলা দেখা হতো, টিন ভাগ করে আমরা ঢুকতাম, মায়েরও খাতাম, তারপরে এমনি ঢুকতাম, আমরা যে ছোট ছিলাম। তারপরে নিজে আমি খেলেছি RK জৈন, দুবার খেলেছি RK জৈন টুর্নামেন্ট যে হতো। অনেক অনেক বছর ধরে, 26-28 বছর ধরে খেলা বন্ধ, টুর্নামেন্ট হওয়া দরকার, আমাদের খেলা কম হয়, খেলা ডিউ টু ফিল্ড, খেলা কম হওয়ার ডিউ টু ফিল্ডের অভাবে। এইবার আমরা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন তরফ থেকে এবার কৃপেশচন্দ্র পাল মেমোরিয়াল ইনভাইটেশন ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে নভেম্বর মাসে। আমি আশা করি ওই টুর্নামেন্ট থেকে একটু একটু সাড়া পাবো। যে আমাদের কিন্তু ফুটবল একাডেমি আছে, অনেক স্টুডেন্ট আছে, ছেলে মেয়ে আছে, আরও আমরা চাই ওইটা ওই আশা করি এই টুর্নামেন্টের পর প্রত্যেক বছর হয়ে থাকবে, তো ওই রানিং হয়ে থাকবে, ওই বছর পর আমরা ছেলে মেয়েদের একটু উৎসাহ পাবো আশা করছি টুর্নামেন্টটা পরে। তো আমরা এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে, তো যারা দর্শকরা দেখছে, অনেক ছাত্রছাত্রীরা দেখছে, অভিভাবকগণ দেখছেন, শিক্ষক শিক্ষিকা এরাও দেখছেন, তো সকল ফুটবল প্রেমী তথা নতুন প্রজন্ম যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি হবে, শেষ মেসেজ? আপনারা খেলাধুলা করুন, আপনি যেটাই ভালো পারেন, ফুটবল খেলতে হবে এমন কোনো কথা না, ক্রিকেট খেলতে হবে এমন কোনো কথা না। আমাদের ব্যাডমিন্টন একাডেমি খোলা হয়ে গেছে ইনডোরে, আমাদের ডিএসএ ইনডোরে, বজেন্দ্র রোডে। সুইমিং আগস্টের লাস্টের দিকে সুইমিং পুল আমরা অ্যাডমিশন চলবে,
শেখানো হবে, ইনস্ট্রাক্টর আসবে। ফুটবল তো আছে, ক্রিকেটেও আছে। আপনারা যেটাই পারুন, যে যেটা পছন্দ করুন, সবাই আসুন। আমি বিশেষ করে গার্জেনদের বলছি, আপনারা আপনাদের ছেলেমেয়েদের দিন, যে যে আপনার ছেলে মেয়ে বা আপনি ছেলে মেয়ে যেটা পছন্দ করবে সেটা দেবেন, যে যে যেটা ভালো পায়। একাডেমিতে দিন, শরীরচর্চা দিন। আপনারা আপনারা বাচ্চাদের সুস্থ থাকতে দিন এবং আপনারা সুস্থ থাকুন। আপনারা নিজেরা আসুন, আপনার বাচ্চাদের নিয়ে আসুন। এটা আমার অনুরোধ রইল। আর দেখুন, সুস্থ থাকাটাই সবচেয়ে কঠিন কাম আমার মনে করি। সংসারে এখন বাঁচতে হলে সবচেয়ে সুস্থ থাকাটাই। সেই যে আপনারা মাঠমুখী হন, মাঠে ফিরে আসুন, সবাই দেখবেন সুস্থ থাকবেন এবং আপনার কাজকর্ম করতে, পড়াশোনা করতে সব এগিয়ে যাবেন। ধন্যবাদ। তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আপনার থেকে ফুটবল বিশ্বকাপ নিয়ে আমরা জানলাম, স্পেসিফিক্যালি ফুটবল বিশ্বকাপ 2026 নিয়ে জানলাম, আপনার খেলোয়াড় জীবন তথা ম্যাচ পরিচালনা নিয়েও জানলাম। তো ফুটবল নিয়ে বিভিন্ন তথ্য আজকে জানতে পারলাম। আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ।